গল্প, কাব্য, গল্প চ্যানেলে আজ শুরু করছি হুমায়ূন আহমেদের উপন্যাস 'তোমাকে'। উপন্যাসটির জন্য বহুদিন আগে থেকে অনুরোধ ছিল। অনুরোধ রাখতে একটু দেরি হয়ে গেল বলে দুঃখিত। অবশেষে শুরু করছি 'তোমাকে'। আজ থাকছে পর্ব ১। নীলু বয়সে আমার চেয়ে ১১ মিনিটের বড়। তার জন্মের ঠিক ১১ মিনিট পর আমার জন্ম হয় এবং দারুণ একটা হইচই শুরু হয়। ডাক্তার শমসের আলী অবাক হয়ে চেঁচিয়ে ওঠেন, আরে যমজ বাচ্চা দেখি। ঠিক তখন ইলেকট্রিসিটি চলে গিয়ে চারদিক অন্ধকার হয়ে যায়। আমরা দুই বোন গলা ফাটিয়ে চিৎকার করতে থাকি। ডাক্তার শমসের আলী হারিকেনের জন্য চেঁচাতে থাকেন। আমার নানি যান ছুটে ঘর থেকে বেরোতে গিয়ে পানির একটা গামলা উল্টে ফেলেন। আমার জন্মের সময় চারদিক অন্ধকার হয়ে গিয়েছিল বলে বাবা আমার নাম রাখেন রাত্রি। নীলু জন্মের পর খুব কাঁদছিল, তাই তার নাম কান্না। এসব কাব্যিক নাম অবশ্য টিকল না। একজন হলো নীলু, তার সাথে মিল রেখে আমি হলাম বিলু। তার ৪ বছর পর আমাদের ৩ নম্বর বোনটি হলো। মিল দিয়ে নাম রাখলে শুধু মেয়েই হতে থাকবে, এই জন্যই তার নাম হলো সেতারা। নীলু, বিলু এবং সেতারা। বাবার রাখা নাম না টিকলেও বাবা কিন্তু হাল ছাড়লেন না। সুযোগ পেলেই চেঁচিয়ে ডাকতেন, কোথায় আমার বড় বেটি কান্না, কোথায় আমার মেজ বেটি রাত্রি। জন্মদিনে বই উপহার দেবার সময় বইয়ের ২য় পৃষ্ঠায় গোটা গোটা হরফে লিখতেন, মামুনি রাত্রিকে ভালোবাসার সহিত দিলাম, কিংবা মামুনি কান্নাকে পরম আদরের সহিত দেয়া হইল। বইয়ের সঙ্গে সবসময় একটা করে তার স্বরচিত কবিতা থাকত। সেই কবিতা তিনি তার প্রেস থেকে ছাপিয়ে ফ্রেম করে বাঁধিয়ে আনতেন। ৮ বছরের জন্মদিনে আমি এবং নীলু যে কবিতাটা পেলাম সেটা শুরু হয়েছে এভাবে, ৭টি বছর গেল পরপর, আজকে পড়েছে ৮-এ, তব জন্মদিন নয়তো মলিন, ভয়ালো বিশ্ব হাটে। যমজ বোন বলেই আমরা দুজন সবসময় একই কবিতা পেতাম। শুধু কবিতা নয়, গল্পের বইও একই হতো। দুজনের জন্যে দুটি শিশু ভোলানাথ কিংবা দুটি ঠাকুমার ঝুলি। আমরা দুজন যে দেখতে অবিকল, একরকম এ নিয়ে বাবার মধ্যে একটা গোপন গর্ব এবং অহংকার ছিল। নতুন কেউ এলেই হাসি মুখে বলতেন, এরা যমজ, একজনের নাম রাত্রি, একজনের নাম কান্না। যার চুল ছোট ছোট ও হচ্ছে কান্না। মা বড় বিরক্ত হতেন, ভ্রু কুঁচকে বলতেন, যমজ মেয়ে নিয়ে এত ঢোল পেটানোর কি আছে, যমজ ফমজ আমি দু চোখে দেখতে পারি না, ছি। আমাদের দুজনকে যাতে দেখতে একরকম না দেখায়, এজন্যে তার চেষ্টার ত্রুটি ছিল না। আমার চুল কেটে ছোট ছোট করে দিলেন। একজনের গায়ের রং যেন অন্যজনের চেয়ে আলাদা হয়, সেজন্যে নীলুকে সপ্তাহে ৩ দিন কাঁচা হলুদ দিয়ে গোসল করাতে লাগলেন। কিছুতেই কিছু হলো না। আমরা আমরা যতই বড় হতে থাকলাম, আমাদের চেহারার মিল ততই বাড়তে লাগলো। নীলু যেমন লম্বা, আমিও তেমন লম্বা। তার চিবুকের নিচে যেরকম একটা লাল রঙের তিল, আমারও অবিকল সেরকম তিল। তার যেমন শ্যামলা গায়ের রং, আমারও তাই। মা পর্যন্ত ভুল করতে লাগলেন। যেমন একদিন বারান্দায় বসে তেঁতুলের খোসা ছড়াচ্ছি, মা ঝড়ের মতো এসে প্রচণ্ড এক চর কষালেন। এক খিলে পান দিতে বললাম, কতক্ষণ লাগে? আমি শান্ত স্বরে বললাম, আমাকে বলনি, বোধহয় নীলুকে বলেছ। আমি বিলু। আমার ছোট চুল যখন লম্বা হলো, তখন দেখা গেল বাবা এবং মা ছাড়া আমাদের কেউ আলাদা করতে পারে না। কেন পারে না সেও এক রহস্য। নীলুর সঙ্গে আমার বেশ কিছু অমিল আছে। যেমন নীলুর নাক একটুখানি চাপা, ওর চোখ দুটি একটুখানি উপরের দিকে উঠানো। তবুও দোতলার নাজমুল চাচা আমাদের দু বোনকে যখনই দেখেন তখনই বলেন, কে কোনজন, কে কোনজন। নীলু তাতে খুব মজা পায়, আমার অবশ্য রাগ লাগে। এসব আবার কি ঢং? নাজমুল চাচা সবসময় ঢং করেন। মা নাজমুল চাচাকে সহ্যই করতে পারেন না। নাজমুল চাচার গলা শুনলেই মুখ কুঁচকে বলেন,
ভার কোথাকার, সবসময় ভাড়ামি। আমাদের নিয়ে সবচেয়ে বেশি ভাড়ামি করেন অবশ্য আমার বড় মামা। দিনাজপুর থেকে বেড়াতে এলেই মহা উৎসাহে আমাদের দুজনকে সামনে বসিয়ে উঁচু গলায় বলেন, দেখা যাক আমি নীলু বিলুকে আলাদা করতে পারি কিনা। 1 2 3। হুম, এইজন হচ্ছে আমাদের বিলুমণি। বড় মামা ভাড়ামি করলে মা রাগ করতেন না, বরং একটু যেন খুশি হতেন। সবচেয়ে খুশি হতো নীলু। সে হেসে কুটি কুটি। নীলুর নাম কান্না না হয়ে ভালোই হয়েছে। সে হাসতেই জানে, কাঁদতে জানে না। আমরা যখন ক্লাস 7-এ উঠলাম, নীলু আমার কাছ থেকে আলাদা হয়ে গেল তার হাসি নিয়ে। যাই দেখে তাতেই তার হাসি পায়। মা হয়তো কিছু নিয়ে ধমক দিয়েছেন, সে মুখ ফিরিয়ে হাসি গোপন করবার চেষ্টা করছে। মা কঠিন স্বরে বলছেন, হাসছো কেন তুমি? কই হাসছি না তো। মুখ ফেরাও, তাকাও আমার দিকে। নীলু মুখ ফেরালে আমরা দেখতাম হাসি থামাবার চেষ্টায় তার গাল লালচে হয়ে উঠছে। কেন শুধু শুধু হাসছো? হাসির কি হয়েছে? বলো তুমি, তোমাকে বলতে হবে। আর হাসবো না মা, এখন থেকে শুধু কাঁদবো। বলেই সে আবার ফিক করে হেসে ফেলল। মা প্রচন্ড একটা চর কষালেন। বাদর কোথাকার, তোমার হাসি আমি ঘুচিয়ে দিচ্ছি দেখো। নীলুর চোখে জল আসছে কিনা মা দেখতে চেষ্টা করতেন। কোথায় কি, নীলু এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন কিছুই হয়নি। মা ক্লান্ত স্বরে বলতেন, ঠিক আছে, যাও আমার সামনে থেকে। নীলু এমন ভাবে ছুটে যেত যেন আড়ালে গিয়ে হেসে বুক হালকা করবে। নীলুটা এমন হয়েছে কেন? এ বাড়িতে সবাই একটু গম্ভীর। সেতারা, যার বয়স মাত্র 5, সে পর্যন্ত কম কথা বলে। নীলু কার কাছ থেকে এত কথা বলা শিখলো? কার কাছ থেকে অকারণে হাসার মতো এই অদ্ভুত অসুখ জোগাড় করলো? আমার এবং নীলুর খাট দক্ষিণ দিকের বড় ঘরটায়। নীলু ঘুমায় সেতারাকে সঙ্গে নিয়ে। তার একা একা ভয় করে। আকবরের মা ঘুমায় বারান্দায়। আমরা ডাকাডাকি করলে তার উঠে আসার কথা। সে একবার ঘুমালে নিশ্চিন্ত, সারা রাতে 1 সেকেন্ডের জন্যেও জাগবে না। এমনিতে অবশ্য বলবে, ভইন, আমার সজাগ ঘুম, একটু শব্দ হইলেই চোখ খোলা। আকবরের মা কোনো কাজ ঠিকমতো করতে পারে না, প্রচুর মিথ্যা কথা বলে। অনেকবার তাকে বিদায় দেওয়ার চেষ্টা করা হয়েছে, লাভ হয়নি কিছু। সে ঘাড় বাঁকিয়ে বলেছে, যাইতাম না, দেখি কেমনে বিদায় দেয়। তামসা না, এই বুড়া বয়সে যাইতাম কই। আকবরের মা রাতে ভাত টাত খেয়ে ঘুমাতে এসে জিজ্ঞেস করে, কই গো মাইয়ারা, ভূতের কিস্সা শুনতে চাও? নীলু ভীতু, সে শুনবে না। কিন্তু যেহেতু আমি শুনি, কাজেই তাকেও শুনতে হয়। আকবরের বাপের গফটা কই, শৈলের মধ্যে লোম খাড়া হইয়া যায়, বুঝছো নি মাইয়ারা? শীতের সময় খুব জার। আকবরের বাপের মাছ মারতে যাওনের কথা। আমারে কইল, তামুক দে। নীলু গল্পের মাঝখানে জিজ্ঞেস করে, তুই করে বলতো? তা ঠিক, গরিব মানুষের কথাবার্তা তুই তো কারে দিয়া। আকবরের মার ভাষা ঠিক বোঝা না গেলেও গল্প ধরতে কোনো অসুবিধা হয় না। সব গল্পের শেষে আকবরের বাবা, যার সাহসের কোনো সীমা নেই, একটা ভূতের গলা জাপটে ধরে কুমড়ো গড়াগড়ি করবে এবং সবশেষে ভূতটা জঙ্গল ভেঙে ছুটে যাবে। যাবার সময় বলবে, এইবার ছাইরা দিলাম, বুঝছোস, জানে বাঁচলি। গল্প শেষ হলেই নীলু বলবে, দূর, ভূত আবার আছে নাকি। আকবরের মা চোখ কপালে তুলে বলবে, এইটা কেমন বেকুবের মতো কথা কইলা। দেশটা ভর্তি ভূত আর পেতনিতে। আমার সাথে একবার যাইও আমরা নীলগঞ্জের বাড়িতে, নিজের চোখে ভূত দেখবা। আকবরের মা শুধু যে আমাদের ভূতের গল্প শোনাবার চেষ্টা করে তাই না, মাকেও শোনাতে চেষ্টা করে। সুযোগ পেলে একটা গল্প টেনে আনতে চায়। বুঝছো না মা, একবার হইল কি, মা এক ধমক দিয়ে থামিয়ে দেন। আজে বাজে গল্প মা একেবারেই সহ্য করতে পারেন না। শুধু আকবরের মা নয়, বাবাকেও এমনিভাবে থামানো হয়। যা বলতে চাও সরাসরি বলতে পারো না, এত ফেনাও কেন? ফেনাই নাকি? হ্যাঁ ফেনাও, বেশি রকম ফেনাও। যা বলার তা সহজভাবে বলতে পারা উচিত। ও, রাগ করলে নাকি আবার? না,
আমি এত সহজে রাগ করি না। বাবার এই কথাটি খুব সত্যি। বাবা রাগ করতে পারেন না। নীলুর ধারণা বাবা মোটা বলেই রাগ করতে জানেন না। মোটা মানুষদের এই একটা বড় অসুবিধে। কথাটা হয়তো সত্যি। আমাদের স্কুলের মোটা আপাগুলিকে কিছুতেই রাগানো যায় না। আর চিকনা আপাগুলি কারণ ছাড়াই চিড়বিড় করছে। আমাদের মা নিজেও রোগা বলেই বোধহয় তার রাগ বেশি। তিনি রাগেন না শুধু আমাদের প্রেসের ম্যানেজার বাবুর সঙ্গে। তার নাম প্রণব বসু। এর অনেক রকম গুণ আছে। চমৎকার গান গাইতে পারেন এবং চমৎকার গল্প করতে পারেন। তার চেয়ে বড় কথা, চমৎকার রসিকতা করতে পারেন এবং রসিকতাগুলি করেন গম্ভীর মুখে। যেমন একদিন নীলুকে বললেন, "এই নীলু, কাল কি হয়েছে জানিস?" "না তো, কি হয়েছে?" "উচ্চাঙ্গ সঙ্গীতের যে ওস্তাদ আছেন মুন্সি মীর আলী, তিনি কাল জিলা স্কুলের মাঠে রাগ জয় জয়ন্তী গেয়ে 2টি মেডেল পেয়েছেন। একটা বড় মেডেল, একটা ছোট মেডেল। ছোটটা পেয়েছেন গান গাওয়ার জন্যে আর বড়টা গান থামানোর জন্যে।" প্রণয়বাবুকে আমরা ডাকি ম্যানেজার কাকু। মা ডাকেন ম্যানেজার, বাবা ডাকেন বোস। ভালো কিছু রান্না টান্না হলে বাবা বলবেন, "দেখি বোসকে একটা খবর দাও তো, খাওয়া দাওয়ার পর একটু গান বাজনা হবে।" ম্যানেজার কাকু অবশ্য সহজে গান বাজনা করেন না। তবে যদি ধরে বেঁধে একবার বসানো যায়, তখন গান চলে গভীর রাত পর্যন্ত। আমরা অবশ্যই এত রাত পর্যন্ত থাকতে পারি না। ধমক দিয়ে মা আমাদের নিচে পাঠিয়ে দেন। তবে অনেক রাত পর্যন্ত আমরা জেগে থেকে গান শুনি। আমার নিজের গান শেখার খুবই শখ। মাকে বেশ কয়েকবার বলাতে মা ম্যানেজার কাকুকে বললেন, "ওদের একটু গান শেখান না।" ম্যানেজার কাকু গম্ভীর গলায় বললেন, "বৌদি, ওদের বয়স কম।" "কম বয়স থেকেই তো শুনেছি গান বাজনা শুরু করতে হয়।" "উহুম, সঙ্গীতের জন্যে মমতা ছাড়া কিচ্ছু হয় না। সেই মমতাটা অল্প বয়সে হয় না। আপনি যদি শিখতে চান শেখাতে পারি।" "রক্ষা করো, এই বয়সে আর করতে পারবো না।" ম্যানেজার কাকুকে একমাত্র নীলু ছাড়া আমরা সবাই বেশ পছন্দ করি। নীলু যদিও ম্যানেজার কাকুর রসিকতায় সবচেয়ে উঁচু গলায় হাসে, কিন্তু আড়ালে বলে, "আমার ম্যানেজার কাকুকে ভালো লাগে না।" "কেন? ভালো না লাগার কি আছে?" "আছে একটা কিছু। আমি জানি না কি।" নীলু মাঝে মাঝে এলোমেলো কথাবার্তা বলে এবং সেগুলি সত্যি হয়ে যায়। সেতারা যেদিন সিঁড়ি থেকে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছে, সেদিন সকালবেলাতেই নীলু বলেছে, "আমি রাতে স্বপ্নে দেখেছি সেতারা খাট থেকে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছে।" ম্যানেজার কাকু প্রসঙ্গেও নীলুর আশঙ্কা সত্যি হয়ে গেল। আমরা স্কুলে গিয়েছি। 3rd পিরিয়ডে জিওগ্রাফি আপা এসে বললেন, "নীলু বিলু, তোমরা দুজন বাসা যাও তো, তোমাদের নিতে এসেছে।" আমরা অবাক হয়ে বাসায় এসে দেখি আকবরের মা সেতারাকে ঘুম পাড়াচ্ছে। বাসায় মা বাবা কেউ নেই। দোতলার নাজমুল চাচা শুধু বসার ঘরে মুখ কালো করে বসে আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে একটা অদ্ভুত কথা শুনলাম। মা নাকি ম্যানেজার কাকুর সঙ্গে কোথায় চলে গেছেন, আর আসবেন না, এরকম একটা চিঠি লিখে গেছেন। বাবা ফিরলেন রাত 11টায়। আমরা জেগে বসে আছি। অনেক লোকজন এসেছে, কেউ যাচ্ছে না। সবাই গম্ভীর মুখে বসে আছেন বসবার ঘরে। বাবা ঘরে ঢুকে এমন ভাব করলেন যেন কিছুই হয়নি। হাসি মুখে বললেন, "রেনু ঝগড়া করে সকালের ট্রেনে দিনাজপুর তার বাবার বাড়ি চলে গেছে। আমি ছিলাম না। ভাগ্যিস প্রণববাবু বুদ্ধি করে সঙ্গে গেছেন। নয়তো একা একা মেয়ে ছেলে এত দূর যাবে, দেখেন না অবস্থাটা। এই মেয়ে যাত্রার মতো রাগ আর কারোর নেই। হা হা হা। এদের নিয়েও চলে না, না নিয়েও চলে না।" লোকজন সব 12টার মধ্যে চলে গেল। আমরা নিজেদের ঘরে চুপচাপ শুয়েছিলাম। বাবা এসে ঘরে ঢুকলেন। "মামুনিরা, ঘুমাচ্ছ?" আমরা কেউ জবাব দিলাম না। বাবা মৃদুস্বরে বললেন, "আজ রাতে তোমরা আমার সঙ্গে ঘুমাবে। ঠিক আছে মামুনিরা?" নীলু শব্দ করে কেঁদে উঠল। সে সময় আমার এবং নীলুর বয়স 12, সেতারার 7। মা চলে গিয়েছেন এবং আর কোনোদিন ফিরে আসবেন না, এটা আমরা খুব সহজেই বুঝে ফেললাম। শুধু সেতারা বুঝতে চাইল না। সে এমনিতেই খুব কম কথা বলে, এখন কথাবার্তা পুরোপুরি বন্ধ করে দিল।
দিনরাত সে শুধু মাকে খুঁজত। মার শোবার ঘরের সামনে কতবার যে গিয়ে দাঁড়াতো, ডাকাডাকি না, কিছু না, শুধু দরজার সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকা। আমি একদিন দেখতে পেয়ে বললাম, এই সেতারা, এখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন? সেতারা মাথাটা অনেকখানি নিচু করে ফেলল, যেন খুব একটা অপরাধ করেছে। কি করছিস তুই? কিছু না। আয় আমার সাথে, নদীর পাড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করবি, আয়। না। আমি লক্ষ্য করি সে একা একা ঘুরে বেড়াতে চায়, কারো সঙ্গে থাকতে চায় না। সন্ধ্যাবেলা কেউ কিছু বলার আগেই সে আমার সাথে বই নিয়ে বসে এক মনে নিচু স্বরে পড়তে থাকে। কমলা ফুলি কমলা ফুলি কমলা লেবুর ফুল, কমলা ফুলের বিয়ে হবে কানে মতির দুল। যখনই সে পড়তে বসে এই একটা কবিতা এসে পড়ে। তখন যদি বাড়ির সামনে কোনো রিকশা এসে থামে, সে পড়া বন্ধ করে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। একসময় বই বন্ধ করে অপরাধীর মতো আস্তে আস্তে উঠে দাঁড়ায়, নিঃশব্দে চলে যায় বারান্দায়, আবার ফিরে এসে পড়তে বসে। কমলা ফুলি কমলা ফুলি কমলা লেবুর ফুল। একদিন নীলু বলল, সেতারা, মা আমাদের কাউকে পছন্দ করেন না তো, তাই চলে গেছেন, আর আসবেন না। আচ্ছা, যে আমাদের ভালোবাসে না আমরাও তাকে ভালোবাসি না, ঠিক না? তুই আর মাকে খুঁজবি না, আচ্ছা? সেতারা মৃদু স্বরে বলল, আমাদের পছন্দ করে না কেন? আমরা সবাই তো মেয়ে, এই জন্যে। ছেলে হলে পছন্দ হতো। আমাদের তো কোনো ভাই নেই, বুঝেছিস? সেতারা মায়ের আদর পায়নি বললেই হয়। তার জন্মের পরপর মা অসুস্থ হয়ে পড়েন। সেতারা বড় হতে থাকে আকবরের মার কোলে। মার অসুখ যখন সারল, তখনও অবস্থার পরিবর্তন হলো না। মা মাঝে মাঝে বিরক্ত স্বরে বলতে লাগলেন, ঘর ভর্তি হয়ে যাচ্ছে মেয়ে দিয়ে, ভালো লাগে না। সেতারা যখন হাঁটতে শিখল, টুকটুক করে হাঁটত। মায়ের ঘরে গিয়ে দাঁড়াতো সুযোগ পেলেই। মা গম্ভীর গলায় ডাকতেন, আকবরের মা, ওকে নিয়ে যাও তো, এখনই ঘর নোংরা করবে। তার 2 বছর বয়স হতেই মা ওকে পাঠিয়ে দিলেন আমাদের ঘরে। রাতে ঘুমাবে নীলুর সঙ্গে। দুধ খাবার জন্যে কাঁদলে আকবরের মা উঠে দুধ বানিয়ে দেবে। সেতারা তখন কোনো ঝামেলা করেনি, এখনও করে না। নীলুর গলা জড়িয়ে ঘুমায়। নীলু বলে, গল্প শুনবি? বলো। এক দেশে ছিল এক রাজা, তার 2 রানী, দুও ও সুও। এই পর্যন্ত আসতেই সেতারার চোখ বুজে আসে। কোনোদিন আর সে গল্প শেষ পর্যন্ত শোনা হয় না। ইদানিং বাবা সেতারাকে সঙ্গে নিয়ে ঘুমাতে যান। সেতারাও বেশ ভালো মানুষের মতো যায়, কিন্তু মাঝরাতে একা একা চলে আসে আমাদের ঘরে। রোজ এই কাণ্ড। এক রাতে অদ্ভুত একটা ব্যাপার ঘটল। সেতারা সবাইকে ডাকতে লাগলো, মা এসেছে রিকশা নিয়ে। আমরা ধর্মড় করে উঠে বসলাম। কোথায়? বারান্দায় দাঁড়িয়ে দেখলাম। বলিস কি? হইচই শুনে বাবা উঠে এলেন। কোথায় কি? খাঁ খাঁ করছে চারদিক। সেতারা দারুণ অবাক হলো। বাবা বললেন, স্বপ্ন দেখেছ মা? স্বপ্ন না, আমি দেখলাম। সেতারা চোখ বড় বড় করে সবার দিকে তাকাতে লাগলো। সে ব্যাপারটা কিছুই বুঝতে পারছে না। বাবা সেতারাকে সঙ্গে নিয়ে চলে গেলেন। সে রাতে আমি এবং নীলু এক খাটে ঘুমাতে গেলাম এবং অনেক রাত পর্যন্ত দুজনেই নিঃশব্দে কাঁদলাম। অথচ দুজনেই এমন ভাব করতে লাগলাম যেন ঘুমিয়ে পড়েছি। ধীরে ধীরে অনেকগুলি পরিবর্তন ঘটল বাড়িতে। বাবা অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। তিনি পরিবর্তনগুলি করলেন খুব সাবধানে। একদিন স্কুল থেকে ফিরে এসে দেখি মার আলনায় কোনো কাপড় নেই, সব বাবা কোথায় সরিয়ে ফেলেছেন। তার দিন 7 পর বারান্দায় মার যে বড় বাঁধাই করা ছবিটি ছিল, সেটিকে আর দেখা গেল না। বাবা মার শোবার ঘরে তাদের বেশ কয়েকটি ছবি ছিল, সেগুলোও সরানো হলো। আমাদের ঘরে মা, বাবা এবং আমাদের 3 জনের যে ছবিটি ছিল, সেটি শুধু বাবা সরালেন না, রান্নাবান্না করবার জন্যে রমজান নামের একজন বুড়ো মানুষ রাখা হলো।
এই লোকটি এসে প্রচণ্ড ঝগড়া শুরু করলো আকবরের মার সঙ্গে। দুজনেরই কী ঝাঁঝালো কথাবার্তা। কিন্তু রমজান লোকটি ভালো। সে সেতারাকে কোলে নিয়ে ঘুরে ঘুরে ভাত খাওয়াতো। আমাদের উপর তার খবরদারিরও সীমা ছিল না। এই সন্ধ্যা রাইতে বাগানে ঘোরাঘুরি করন ঠিক না, অত তেঁতুল খাওয়ান ভালো না, বুদ্ধি নষ্ট হয়। ভাত খাওয়ানোর আগে বিসমিল্লা কইরা একটু লবণ মুখের মধ্যে দেওয়ান দরকার। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ হলে সে গম্ভীর হয়ে একটা খবরের কাগজ নিয়ে আমাদের পড়ার ঘরে গিয়ে বসতো। খবরের কাগজ পড়তে পড়তে এমন সব কথাবার্তা বলতো যে নীলু হেসে উঠত খিলখিল করে। খুব সংকটময় অবস্থা, বুঝছো নীলু আপা? অবস্থা সংকটময়। কেন? নেপালে পাহাড়ি ঢল। এই অবস্থায় ঝগড়া লেগে যেত আকবরের মার সঙ্গে। আকবরের মা কোমরে 2 হাত দিয়ে রণরঙ্গিনী মূর্তিতে এসে দাঁড়াতো। বিদ্যার জাহাজ যে বইছেন, পাকঘরের বাসনটি কেডা ধুইব? চুপ থাক, অশিক্ষিত মূর্খ মেয়ে মানুষ, এদের নিয়ে চলাফেরা মুশকিল। রমজান ছাড়াও একজন ভয়ঙ্কর রোগা দাঁত নেই ওস্তাদ রাখা হলো। এই ওস্তাদটির নাম মুন্সি সোবাহান। তিনি আমাদের 3 বোনকে সপ্তাহে 3 দিন গান শেখাবেন। আমরা 3 জনেই গান শিখতে শুরু করলাম। সকালবেলা হারমোনিয়াম নিয়ে বসে সারে গামা রেগা মাপা, খুবই বিরক্তিকর ব্যাপার। ওস্তাদ সোবাহান বেশিক্ষণ গান শেখাতে পারেন না। কিছুক্ষণের মধ্যেই তার হাঁপানির টান ওঠে। গান থামিয়ে বলেন, ঘরে কোনো টিফিন আছে কিনা দেখো তো খুকি। না থাকলে একটা মুরগির ডিম ভেজে দিতে বলো। হাঁসের ডিম না, হাঁসের ডিম গন্ধ করে, খেতে পারি না। গানের উপর থেকে আমার মন উঠে গিয়েছিল, কাজেই আমাকে দিয়ে গান হলো না। সেতারা এবং নীলু শিখতে লাগলো। কিছুদিন পর নীলু কেটে পড়ল, রইল শুধু সেতারা। মাস 6 মধ্যে দেখা গেল বেনি দুলিয়ে হারমোনিয়াম বাজিয়ে সেতারা গাইছে, নবীর দুলালি মেয়ে খেলে মদিনায়, ও খেলে মদিনায়। ওস্তাদ সোবাহান ঘাড়টার দুলিয়ে বলেছেন, মারহাবা মারহাবা, কি টনটনে গলা। এইবার লক্ষ্মী ময়না গিয়ে দেখো তো কোনো টিফিন আছে কিনা, না থাকলে মধুর দোকান থেকে যেন একটা অমৃতি নিয়ে আসে, আর চা দিতে বলো। সে বছর শীতের সময় মা আমাদের 3 বোনকে সিরাজগঞ্জ থেকে আলাদা আলাদা চিঠি লিখলেন। মা একদিন সন্ধ্যায় পাংশু মুখে 3টি খামে বন্ধ চিঠি নিয়ে আমাদের ঘরে এসে দাঁড়ালেন। কাপা গলায় বললেন, তোমাদের মা চিঠি লিখেছেন, তোমরা কি সেই চিঠি পড়তে চাও? বাবার গলা কাঁপছিল। আমি পরিষ্কার বুঝতে পারলাম বাবা চাচ্ছেন আমরা বলি না। বাবা কপালের ঘাম মুছে নিচু স্বরে বললেন, আমরা সবাই তাকে ভুলতে চেষ্টা করছি। এখন আবার চিঠিপত্র শুরু করলে কষ্ট হবে, নতুন করে কষ্ট হবে। বাবা থামতেই সেতারা বলল, আমার চিঠি দাও। খানিকক্ষণ চুপ থেকে নীলুও বলল, আমার চিঠিটাও দাও। শুধু আমি কিছু বললাম না। বাবা ধরা গলায় বললেন, মামনি রাত্রি, তোমারটা? আমি চাই না। কি লেখা ছিল নীলু এবং সেতারার চিঠিতে আমি জানি না। নীলুর সমস্ত কথাই আমাকে বলে, শুধু চিঠির ব্যাপারে কিছু বলল না। আর সেতারা তো তার খামই খুলল না, বন্ধ খাম হাতে নিয়ে ঘুরে বেড়াতে লাগলো। আমি বললাম, খুলে দেব? না। না খুললে পড়বে কি করে? আমি পরে পড়ব। যেন পড়লেই চিঠির মজা শেষ হয়ে যাবে। আমি সমস্ত দিন ভাবলাম, কি লিখেছেন মা চিঠিতে। ক্লাসে আপারা কি পড়ালেন কিছুই বুঝতে পারলাম না। অঙ্ক আপা 2বার ধমক দিলেন, এই বিলু, তোমার পড়ায় আজকে মন নেই, কি ব্যাপার? কিছু না আপা। আমি কি বলছি তুমি তো কিছুই শুনছো না। শুনছি আপা। না শুনছো না, বলো তো আমি কি বলছিলাম। আমি বলতে পারলাম না। সব মেয়েরা হেসে গড়িয়ে পড়তে লাগলো। আমার ক্লাসের মেয়েরা বিচিত্র কারণে আমাকে অপছন্দ করে, সব সময় আমার পেছনে লেগে থাকে। আমাদের বাথরুমের দেয়ালে আমাকে নিয়ে অনেক কথাবার্তা লেখা। একটা ন্যাংটা মেয়ে এবং ছেলের ছবিও আঁকা আছে। মেয়েটার গায়ে লেখা, বিলু ক্লাস 9 খ শাখা।
অথচ কোথাও নীলুর নামে কিছু লেখা নেই। আমি কখনো বাথরুমে যাই না, যদি যেতেই হয় তাহলে অনেকক্ষণ সেখানে বসে কাঁদি। ইরেজার দিয়ে লেখাগুলি তুলে ফেলতে চেষ্টা করি, কিছুতেই সেগুলো উঠানো যায় না। বিলু মন দিয়ে পড়াশোনা করবে, বুঝলে? এরকম করলে তো হবে না। ক্লাসের মেয়েগুলি আবার হইচই করে হেসে উঠল। বাড়িতে ফিরে এসে অনেকক্ষণ একা একা বসে রইলাম। রাতে রমজান ভাইকে বলে দিলাম, খিদে নেই, কিছু খাবো না। অনেক রাতে ঘুমাতে গিয়ে দেখি আমার বালিশের নিচে মায়ের পাঠানো খামটা রেখে দেয়া। নিশ্চয়ই বাবার কাণ্ড। ঘরে কেউ নেই, নীলু এখনও পড়ছে। সেতারার রান্নাঘরে রমজান ভাইয়ের সঙ্গে কি যেন করছে। আমি দরজা বন্ধ করে খাম খুলে ফেললাম। মা আমাকে বিলু নামে সম্বোধন করেনি, প্রথমবারের মতো লিখেছেন রাত্রি। মামুনি রাত্রি, জানি প্রচণ্ড রাগ করেছ তুমি, কিন্তু কি করব মা, উপায় ছিল না। তুমি যখন বড় হবে তখন বুঝবে। মানুষের মন খুব বিচিত্র জিনিস। একবার কোনো কিছুতে মন বসে গেলে তা ফেরানো যায় না। আমি বহু চেষ্টা করেছি, মানুষ হয়ে জন্মানোর মতো কষ্টের কিছু নেই। আমি তোমাদের ছেড়ে ছুড়ে এসেছি, তবু রাত দিন তোমাদের কথাই ভাবি, রাত দিন প্রার্থনা করি যে কষ্ট আমি পাচ্ছি তা যেন কখনো আমার মামুনিদের না হয়। তোমার মা। থার্ড পিরিয়ডে অঙ্ক আপা ক্লাসে ঢুকেই বললেন, বিলু, ক্লাস শেষে আজ তুমি আমার সঙ্গে দেখা করবে। আমার মনটা খারাপ হয়ে গেল। অঙ্ক আপা আজে বাজে প্রশ্ন করেন। কয়েকদিন আগে হাফ টাইমের সময় অঙ্ক আপার সঙ্গে দেখা। আপা আমাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, তোমার মা শুনলাম ওই লোকটার সঙ্গে ইন্ডিয়া চলে গেছে, সত্যি নাকি? না, সত্যি না। কোথায় আছে তাহলে? আমি চুপ করে রইলাম। আপা গলা নিচু করে বললেন, বলতে পারো না? না, সিরাজগঞ্জে আছেন। ও, বাচ্চা কাচ্চা হয়েছে নাকি? আমি জানি না আপা। আমাকে যে বললো একটা ছেলে হয়েছে। আমার নিজের ধারণা মেয়েদের মতো হৃদয়হীন পুরুষরা হতে পারে না। ছেলেরা কেউ এখনো আমাকে আমার মা প্রসঙ্গে কিচ্ছু জিজ্ঞেস করেনি, অথচ চেনা জানা মেয়েদের মধ্যে এমন কেউ নেই যে কিছু জানতে চায়নি। ক্লাসের বন্ধুদের কথা বাদই দিই, বন্ধুদের মা খালাদের পর্যন্ত কৌতূহলের সীমা নেই। কোনো না কোনোভাবে টেনে টুনে ওই প্রসঙ্গ আনবেই। বিলু, তোমরা আগে কিছু টের পাওনি? আগে তো টের পাওয়া উচিত। তোমার মা নাকি যাবার আগে বহু টাকা পয়সা নিয়ে গেছে। মা গিয়েছেন প্রায় 2 বছর আগে, এখনো কেউ সেটা ভুলতে পারে না। কেন কে জানে। অঙ্ক ক্লাসটা আমার খুব খারাপভাবে কাটলো। ক্লাস শেষ হওয়া মাত্র গেলাম আপার কাছে। আপার নিজের কোনো ঘর নেই, কমন রুমে এক গাদা টিচারের সঙ্গে বসে আছেন। তিনি আমাকে আড়ালে নিয়ে গিয়ে বললেন, তোমাদের বাড়িতে বয়স্ক মহিলা কেউ নেই? কাজের একটি মেয়ে আছে, আকবরের মা, সে ছাড়া কেউ নেই? জি না আপা। কেন? তোমরা তো বড় হচ্ছ এখন, কিছু কিছু জিনিস তোমাদের বলা দরকার। কেউ বলছে না, তাই তোমাকে ডাকলাম। আমি আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলাম। আপা খানিকক্ষণ ইতস্তত করে বললেন, বিলু, তোমার এবং নীলুর দুজনেরই এখন ব্রা পরা উচিত। আমি চোখ মুখ লাল করে দাঁড়িয়ে রইলাম। তোমার বাবাকে বলবে কিনে দিতে। বাবাকে বলার মধ্যে লজ্জার কিছু নেই, আর যদি লজ্জা লাগে তাকে আমি একটা চিঠি লিখে দিতে পারি। দিন, একটা চিঠি লিখে দিন। ঠিক আছে, ক্লাস ছুটির পর চিঠি নিয়ে যেও। আর একটা কথা, নীলু মোটেই পড়াশোনা করে না। তোমার বাবাকে বলবে কোনো প্রাইভেট টিচার রেখে দিতে। অঙ্কে সে খুব কাঁচা, অঙ্ক জানে না বললেই হয়। আপা, আমি বলবো। ঠিক আছে, তুমি যাও এখন। এসব বললাম দেখে কিছু মনে করনি তো? জি না। মনে হচ্ছে তুমি আবার আমার উপর খুব রাগ করেছো। রাগ করার কিছু নেই বিলু, তোমাকে আমি খুব পছন্দ করি। এত ঝামেলার মধ্যেও যে মেয়ে প্রতি বিষয়ে সবচেয়ে বেশি নম্বর পায় তার প্রশংসা তো করতেই হয়। অঙ্ক আপা একটু হাসলেন। বিলু। জি। কখনো কোনো অসুবিধা হলে আমাকে বলবে। ঠিক আছে আপা, বলবো। শোনো, আরেকটা কথা,
ইয়ে, কি যেন বলে, তোমার বাবা নাকি আবার বিয়ে করছেন? জি না। তুমি বোধহয় জানো না, বাবার বিয়ের কথা তো মেয়েদের জানার কথা নয়। বাবার বিয়ের কথা কিছুদিন থেকেই শোনা যাচ্ছে। দিনাজপুর থেকে বড় মামা এসেছিলেন। তিনি পর্যন্ত নীলুকে আড়ালে ডেকে জিজ্ঞেস করেছেন, দুলাভাই নাকি বিয়ে করছেন? নীলু তার স্বভাব মতো হেসে ভেঙে পড়েছে। হাসছিস কেন? হাসির কথা বললে হাসবো না মামা? আমি কি হাসির কথা বললাম নাকি? বিয়ে করলে তোদের অবস্থাটা কি হবে ভেবেছিস? কি আর হবে, আমার তো মনে হয় ভালোই হবে। কথা বলার একজন লোক পাওয়া যাবে। কথা বলার লোকের তোর অভাব? হ্যাঁ মামা, বিলুর সঙ্গে কি আর সব কথা বলা যায়? মা জাতীয় একজন কেউ লাগে। বাবা বিয়ে করলে ভালোই হয় মামা। করছেন নাকি? জানি না মামা, তবে দোতলার নাজমুল চাচা একদিন আমাকে জিজ্ঞেস করলেন, তোমার বাবা এখন একটা বিয়ে করলে মনে হয় সংসার স্বাভাবিক হয়। তুই কি বললি? আমি বললাম, তা তো ঠিকই। মামা গম্ভীর হয়ে পড়লেন। নীলু বলল, তারপর একদিন এক বুড়ো মতো ভদ্রলোক এসে বাড়িটারি ঘুরে টুরে দেখলেন। মার সঙ্গে বাবার সম্পর্ক কী রকম ছিল জিজ্ঞেস করলেন। তাই নাকি? হ্যাঁ মামা, বিয়ে বোধহয় লেগেই যাচ্ছে। নীলু খিলখিল করে হেসে উঠল। আমি নিজেও অবাক হলাম। এসব কিছুই আমি জানি না। নীলু আজকাল অনেক কথাই আমাকে বলে না। প্রায়ই সে তার বান্ধবীর বাড়ি যাচ্ছে। হঠাৎ করে তার সঙ্গে এত খাতির হলো কেন জিজ্ঞেস করাতে সে গা এলিয়ে হেসেছে। এবারে সবাই বদলে যাচ্ছে। বাবা বদলেছেন সবচেয়ে বেশি। আমাদের জন্মদিন গেল জুন মাসের 10 তারিখ। বাবা কোনো কবিতা লিখলেন না। কয়েকদিন আগে দেখলাম সেতারাকে কী জন্য যেন ধমকাচ্ছেন। সেতারা অবাক হয়ে তাকিয়ে আছে। বাবার এরকম আচরণ তার কাছে সম্পূর্ণ নতুন। বাড়িও ফিরছেন আজকাল অনেক রাতে। গতকাল বাড়ি ফিরলেন 11:30টার দিকে। আমি জেগে বসেছিলাম। বাবা বিরক্ত হয়ে বললেন, এত রাত পর্যন্ত জেগে বসে আছো কেন? আর থাকবে না, 10টা বাজতেই ঘুমাতে যাবে। আমি শান্ত স্বরে বললাম, তুমি আমার সঙ্গে এত রেগে রেগে কথা বলছো কেন? রেগে রেগে কথা বলছি নাকি? আমি উত্তর না দিয়ে নিজের ঘরে চলে গেলাম। বাবা খাওয়া দাওয়ার পর আমার ঘরের পাশের জানলার ধারে এসে দাঁড়িয়ে ডাকলেন, এই বিলু, বিলু। আমি ঘুমের ভান করে পড়ে রইলাম। বাবা বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে চলে গেলেন। বাবা এরকম ছিলেন না। বাবা বদলে যাচ্ছেন। নীলু তো বদলেই গেছে। আমি নিজেও বোধহয় বদলাচ্ছি। একা একা থাকতে ইচ্ছে করে। সেদিন খুব ঝগড়া করলাম নীলুর সঙ্গে। আমি মাঝে মাঝে অচেনা সব মানুষদের মন গড়া চিঠি লিখি। নীলু সেটা জানে। তবু সে একটা চিঠি হাতে নিয়ে হাসতে হাসতে বলল, প্রেমপত্র নাকি রে? তারপর মুখ বাঁকা করে পড়তে শুরু করলো। আপনাকে একটি কথা বলা হয়নি। এখন শ্রাবণ মাস তো, তাই খুব বৃষ্টি হচ্ছে। রাত দিন ঝমঝম বৃষ্টি। নীলু বহু কষ্টে হাসি থামিয়ে বলল, শ্রাবণ মাস কোথায় রে? এটা তো আশ্বিন মাস। তোর মাথাটাই খারাপ। আমি চিঠি কেড়ে নিয়ে নীলুর গালে একটা চড় কষিয়ে দিলাম। নীলু দারুণ অবাক হয়ে গেল। আমি এরকম ছিলাম না। বাবা বিয়ে করলে সংসার স্বাভাবিক হলে তো ভালোই হয়। নীলু ঠিকই বলেছে, সব বাড়িতে মা জাতীয় একজন দরকার। সে সময় মতো মেয়েদের ব্রা কিনে দেবে। কিন্তু আমার বড় মামা সেদিকটা দেখছেন না। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে খুব খারাপ কিছু একটা হতে যাচ্ছে। মামা বললেন, খোঁজ খবর না রাখা এটা হচ্ছে, নানান ধান্দায় থাকি। খোঁজ খবর নেই তা ঠিক। মামার বাড়ির সঙ্গে এখন সম্পর্ক নেই বললেই হয়। মামারা অনেক দিন ধরে আসেন না। আগে ঘন ঘন আসতেন এবং যতবার আসতেন ততবারই জিদ করতেন আমাদের দিনাজপুর নেবার জন্যে। বাবা ব্যবসাপাতির ঝামেলা তুলে এড়িয়ে যেতেন। মা স্পষ্ট করে বলতেন, তোমাদের বউদের সঙ্গে আমার বনে না। বাবা মা মারা গেলে বাপের বাড়ি থাকে না, সেখানে যাওয়াও যায় না। বাবা আবার বিয়ে করবেন কি না এ প্রসঙ্গে বড় মামার এরকম কৌতূহলের কারণ কি আমি ধরতে পারি না। মামাদের সঙ্গে আমার বাবার তেমন আন্তরিকতা নেই। এইসব নিয়েও মার সঙ্গে তার ঝগড়া হতো। মা বলতেন, আমার ভাইদের তুমি সহ্য করতে পারো না, এর কারণ কি আমাকে বলো তো? সহ্য করতে না পারার কি আছে?
কথা বলো না, চুপচাপ থাকো। এক একজনের এক এক রকম স্বভাব। আমার স্বভাবই হচ্ছে কথা কম বলা। দোতলার নাজমুল হুদা সাহেবের সঙ্গে তো খুব বকবক করো। আমি বকবক করি না, উনি করেন, আমি শুনি। আমার ভাইদের সঙ্গে তো তাও করো না। ওনার বকবকানি শোনা যায়, তোমার ভাইদেরটা শোনা যায় না। ও তাই বুঝি। বাবা চুপ। মা কাটা কাটা গলায় বললেন, বেশ তো, আমি ওদের বলবো যেন আর না আসে। মামাদের আসা বন্ধ হয়নি। আমার ধারণা বাবার কাছ থেকে তারা টাকা পয়সা নিতেন। আমার সব মামারাই ব্যবসা করতেন, টাকার দরকার তাদের লেগেই থাকতো। এটা অবশ্য আমাদের অনুমান, কারণ মামারা হঠাৎ এসে উপস্থিত হলেই মা গম্ভীর মুখে বলতেন, দরকার ছাড়া তো তোমাদের আসা হয় না, আবার দরকার হয়েছে বুঝি। মামারা অপ্রস্তুত ভঙ্গিতে হাসতেন। এবারও যখন এলেন সম্ভবত টাকার জন্যই এলেন। বাবার ব্যবসাপাতির অবস্থা সম্পর্কে খুব ব্যস্ত হয়ে খোঁজখবর শুরু করলেন। আমার ঘরে ঢুকে গম্ভীর মুখে জিজ্ঞেস করলেন, দুলাভাইয়ের ব্যবসা কেমন চলছে রে? ভালোই বোধ হয়, আমি তো এসব ঠিক জানি না। না জানলে হবে কেন, খোঁজখবর রাখতে হয়। দুলাভাইয়ের ছেলে নেই, তোদেরই তো খোঁজ করতে হবে, ঠিক না? আমি চুপ করে থাকি। বড় মামা সিগারেট ধরান একটা, নিচু গলায় বললেন, মনে হয় দুলাভাইয়ের ব্যবসা ভালোই যাচ্ছে। তোদের গান বাজনা শেখাচ্ছেন, এসব তো দারুণ খরচান্ত ব্যাপার, হাতি পোষার মতো। লাভ হয় না কিছু? লাভ হবে না কেন? আরে দূর, দু একদিন সারেগামা করলেই যদি গান হতো তাহলে কি আর কথা ছিল নাকি? আমি কোনো উত্তর দিলাম না। বড় মামা হঠাৎ করে বললেন, তোদের এখন শাড়ি পরা উচিত বুঝলি, তোর আর নীলুর, বড় হয়ে গেছিস। কথাটা এমন অপ্রাসঙ্গিকভাবে বলল যে আমি হকচকিয়ে গেলাম। বড় হয়ে যাচ্ছি? বড় হওয়াটা কি খুব বাজে একটা ব্যাপার? রাস্তাঘাটে একা একা চলাফেরা করবি না। ওই দিন দেখলাম সন্ধ্যার পর নীলু বাড়ি আসলো। বন্ধুর বাড়ি গিয়েছিল, জন্মদিন। জন্মদিন ফন্মদিন যাই হোক, একা একা যেন না যায়। সুন্দরী মেয়েদের অনেক রকম যন্ত্রণা। আমরা সুন্দরী বুঝি? ইয়ে, সুন্দরী তো বটেই, আয়না দিয়ে নিজেদের দেখিস না? আমি হঠাৎ বলে বসলাম, কে বেশি সুন্দর মামা, আমি না নীলু? মামা জবাব দিলেন না। তাকে খুব চিন্তিত মনে হতে লাগলো। ক্লাস 9-এর হাফ ইয়ারলি পরীক্ষাতে নীলু অঙ্ক এবং ইংরেজিতে পাশ করতে পারল না। অঙ্কে পেল 23 আর ইংরেজিতে 31। তাকে খুব বিচলিত মনে হলো না। হাসি মুখে বলল, দূর, আমি আর পড়াশোনাই করব না। করবি না তো কী করবি? বিয়ে করব। বিয়ে করবি মানে? কাকে বিয়ে করবি? বিয়ে করার লোকের অভাব আছে নাকি? আমি হ্যাঁ বললে এক্ষুনি 2-3টা ছেলে চলে আসবে। তাই নাকি? তুই কী ভাবিস আমাকে? আমি প্রসঙ্গ পাল্টে বললাম, বাবা পরীক্ষার রেজাল্ট দেখলে রাগ করবেন। রাগ করবার কি আছে, সবাই একরকম হয়, কেউ ভালো করে কেউ করে না। বাবা রাগ করলেন না, প্রোগ্রেস রিপোর্টটা দেখলেন অবাক হয়ে। এরকম হয়েছে কেন নীলু? পড়াশোনা করতে আমার ভালো লাগে না বাবা। আগে তো লাগতো। আগেও লাগতো না, জোর করে পড়তাম। ভালো না লাগলেও অনেক কিছু করতে হয় নীলু। তোমাদের জন্য একজন টিচার রেখে দিলে কেমন হয়? নীলু কথা বলে না। বাবা বললেন, তোমার কি মনে হয় বিলুমা? ভালোই হবে। নীলু হালকা স্বরে বলল, এখন থেকে আমি একা একটা ঘরে থাকতে চাই বাবা। পশ্চিমের ওই ঘরটা পরিষ্কার করে দিলেই হবে। আমি রমজান ভাইকে বলবো। একা থাকার দরকার কি? তোমার তো আবার ভূতের ভয়। এখন আমার ভূতের ভয় নেই বাবা। আমার মনে হয় না এটা ভালো হবে। ভালোই হবে বাবা। ঠিক আছে, সেতারা কার সঙ্গে থাকবে? তোমার সঙ্গে কিংবা বিলুর সঙ্গে? নীলু উঠে চলে গেল। বাবা গম্ভীর হয়ে বললেন, তোর সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে? জি না। স্কুলে আপারা বকাঝকা করেছে বোধহয়, জানিস কিছু?
জি না। নীলু সারা দুপুর জিনিসপত্র সরিয়ে পশ্চিমের ঘরটা গোছালো। আমি কয়েকবার বললাম, এই রাত্রিবেলা ভয় পাবি। নীলু কোনো উত্তর দিল না। বিকেলের মধ্যে দেখলাম ঘর তৈরি হয়ে গেছে। একটা খাট, পড়ার টেবিল, আলনা, মায়ের ড্রেসিং টেবিল দিয়ে চমৎকার সাজিয়েছে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এক ফাঁকে আমাদের ঘর থেকে মায়ের ছবিটাও নিয়ে গেছে। সেতারা পড়েছে খুব মুশকিলে। সে রাতে কার সঙ্গে ঘুমোবে বুঝতে পারছে না। আমাকে সে ঠিক পছন্দ করে না, বাবার সঙ্গেও থাকতে চায় না, কিন্তু নীলু বলে দিয়েছে সে একা একা ঘুমোবে। আমি সেতারাকে বললাম, ওর যা ভূতের ভয়, দেখবি রাত 8টা বাজলে এই ঘরে চলে আসবে কিংবা তোকে নিয়ে যাবে। সেতারা খুব একটা ভরসা পাচ্ছে না। সে মুখ কালো করে দুপুর থেকেই আমার পেছনে পেছনে ঘুরছে। ছুটির দিন বিকালে সাধারণত নাজমুল চাচা আমাদের সঙ্গে এসে চা খান। আজ তিনি খবর পাঠালেন তার ঘরে গিয়ে যেন আজকের চাটা খাওয়া হয়। তিনি মুক্তাগাছার মন্ডা নিয়েছেন। নীলু বলল, দূর, আমি যাব না। যাবি না কেন? আমার মাথা ধরেছে। দুটো অ্যাসপিরিন খা। বললাম তো ভালো লাগছে না। নীলু তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। নাজমুল চাচার শরীর ভালো ছিল না, চাদর মুড়ি দিয়ে বসেছিলেন। নাজমুল চাচা সাধারণত চা খেতে খেতে মজার মজার গল্পগুজব করেন। আজ সেসব কিছুই হলো না। নাজমুল চাচা বিরস মুখে বললেন, তোর বাবার একটা বিয়ের কথা হচ্ছে। মেয়েটির হাজব্যান্ড মারা গেছে 71-এর যুদ্ধে। একটা ছেলে আছে, 9 বছর বয়স। ছেলেটা তার নানার কাছে থাকে। আমি কিছু বললাম না। নাজমুল চাচা বললেন, মেয়েটা খুব ভালো, আমি চিনি, প্রাইমারি স্কুলের টিচার। একদিন নিয়ে আসবো এখানে, তোরা কথাবার্তা বলিস। জি আচ্ছা। সৎ মায়ের অত্যাচার সম্পর্কে যা শোনা যায় সেসব ঠিক না। তাছাড়া তোরা তো যথেষ্ট বড় হয়েছিস। এত বড় বড় মেয়েরা তো সাধারণত বন্ধুর মতো হয়, ঠিক না? জানি না, হয়তো হয়। তোর বাবার অবস্থাটা দেখতে হবে না? রাত বিরাতে বাড়ি ফেরার বাজে অভ্যাস হয়ে যাচ্ছে। আমি চুপচাপ বসে রইলাম। নীলু আসেনি যে? ওর নাকি মাথা ধরেছে। ও নাকি পরীক্ষা খুব খারাপ করেছে? জি। সংসারের বিশৃঙ্খলা আসার জন্য এটা হয়েছে, বুঝতে পারছিস তো? চাচা আরও কিছু বলতে যাচ্ছিলেন, রমজান ভাই এসে বলল, ইউনিভার্সিটির একজন মাস্টার নাকি নিচে বসে আছে। চাচা অবাক হয়ে বললেন, কিসের মাস্টার? মাস্টার এখানে কি জন্যে? বিলু, তুই আমার কাছে পাঠিয়ে দে তো। বসার ঘরে গম্ভীর চেহারার একজন ভদ্রলোক বসে আছেন। বয়স খুব বেশি নয়, কিন্তু অন্য রকমের একটি ভারিক্কি ভাব আছে। ভদ্রলোক আমাকে দেখিয়ে বললেন, একটু দেরি করে ফেললাম না? আমি কিছুই বুঝতে পারলাম না। আমি আগেই আসতাম, ভাবলাম জন্মদিনে খালি হাতে আসা ঠিক না, কিন্তু তোমাদের এখানে তো কিছু পাওয়া যায় না। আমি ঘণ্টাখানেক ঘোরাঘুরি করেছি, কবিতার বই পাওয়া যায়। কবিতা তো তুমি পড়ো না, নাকি পড়ো? আমি অবাক হয়ে বললাম, আপনি বোধহয় নীলুর কাছে এসেছেন। আমি ওর ছোট বোন বিলু, আমরা যমজ বোন। ভদ্রলোক দীর্ঘ সময় স্তম্ভিত হয়ে বসে রইলেন। নীলু আমাকে বলেনি তার যমজ বোন আছে। লোকজন কি সব চলে গেছে নাকি? কিসের লোকজন? আজ নীলুর জন্মদিন না? না তো। ও আমাকে বলেছিল আসতে। সম্ভবত ঠাট্টা, আমি বুঝতে পারিনি। আমি ঠাট্টা বুঝতে পারি না। ভদ্রলোক চোখ থেকে চশমা খুলে কাঁচ মুছতে লাগলেন। আমি বললাম, আপনি বসুন, আমি নীলুকে ডেকে নিয়ে আসি। তোমাদের চেহারায় অদ্ভুত মিল। যমজ বোনদের মধ্যেও কিছু ডিফারেন্স থাকে। একজন মোটা হয়, অন্যজন রোগা। কিন্তু ভদ্রলোক চুপ করে গেলেন। আপনি বসুন, আমি এক্ষুনি ডেকে আনছি। নীলুকে ভদ্রলোকের কথা বলতেই সে ফ্যাকাশে হয়ে গেল। এসব কী রে নীলু? ভদ্রলোক কে? মুন্নিকে তো চিনিস, মুন্নির দূর সম্পর্কের ভাই।
তাকে আসতে বলেছিলি? হুম। কেন? এমনি বলেছি। আয় তাহলে। কি যে কাণ্ড! আমি যেতে পারবো না, আমার মাথা ধরেছে। নীলুর মাথা ধরেছে এবং গায়ে বেশ জ্বর শুনে ভদ্রলোক অল্প হাসলেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। ওর জন্য দুটো বই এনেছিলাম, দিয়ে দিও। আপনি বসুন, চা খেয়ে যান। তোমার বাবা আছেন? জি না, উনি রাত করে ফেরেন। তোমার বাবা যখন থাকবেন তখন একদিন আসবো। ভদ্রলোক উঠে দাঁড়ালেন, হাসি মুখে বললেন, আমি আসবো এটা বোধহয় নীলু ভাবেনি। এসে পড়েছি দেখে হকচকিয়ে গেছে। আপনি বসুন না, চা খেয়ে যান। উপরে নাজমুল হুদা চাচা আছেন, তার কাছেও বসতে পারেন। না না, ঠিক আছে। আমি ভদ্রলোককে গেট পর্যন্ত এগিয়ে দিলাম। ভদ্রলোক শান্ত স্বরে বললেন, বেশ একটা অস্বস্তিকর অবস্থা হয়ে গেল, তাই না? আমার প্রবলেম হচ্ছে আমি ঠাট্টা তামাশা ঠিক ধরতে পারি না। মনে হয় আমার বুদ্ধিশুদ্ধি নিচু স্তরের। বলেই ভদ্রলোক উঁচু গলায় হেসে উঠলেন। একজন ভারিক্কি ধরনের গম্ভীর চেহারার ভদ্রলোক এমন ছেলে মানুষের মতো হেসে উঠবেন আমি কল্পনাও করিনি। গল্প কাব্য গল্প চ্যানেলে এতক্ষণ শুনলেন হুমায়ুন আহমেদের উপন্যাস তোমাকে। আজ ছিল প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব নিয়ে শীঘ্রই হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি বই পড়ুন। সবাইকে ধন্যবাদ।